হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের তোমাদের নবম শ্রেণীর ইউরোপের যে ইতিহাস রয়েছে সেখান থেকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের দুটি অধ্যায় পরীক্ষা হবে, ফরাসি বিপ্লব ও নেপোলিয়ান। আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে এই দুটো অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে এবং একটার পর একটা স্টেপ অনুযায়ী একটু আলোচনা করে আমি তোমাদের এই দুটি অধ্যায় ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে আরো ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওর দ্বারা ন্যূনতম উপকৃত হলে আমি ধন্য মনে করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে আসি প্রথমেই আজকের প্রথম যে অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লব। তোমরা জানো ইউরোপের ইতিহাস একটু হলেও তোমাদের কাছে একটু চাপের বিষয়, কারণ সম্পূর্ণ নতুন জিনিস, নতুনভাবে পড়তে হবে। এখানেই ইউরোপ শুরু করেছো, আবার এখানেই তোমাদের শেষ করতে হবে। যাই হোক, একটু বোঝার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু ইউরোপের ইতিহাস লেখা খুব কষ্টকর হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলে এসো, আমরা প্রথমেই আলোচনা করি ফরাসি বিপ্লব। তোমরা জানো, আগে একটু কি পয়েন্ট দিয়ে দেয়, ফরাসি বিপ্লব ফ্রান্স, ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ফ্রান্স। সেই ফ্রান্সের জনগণ দীর্ঘদিন ধরে তাদের প্রচলিত যে এক রাজতন্ত্র বা রাজবংশ ছিল, যে রাজবংশের নাম হচ্ছে বুর্ব রাজবংশ, সেই বুর্ব রাজবংশকে সরিয়ে ফরাসি জনগণ, যাদেরকে আমরা বলছি ফরাসি, ফরাসি জনগণকে বলছি ফরাসি, তারা ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধ হয়ে ফ্রান্সের সেই দীর্ঘদিনের 174-75 বছরের যে রাজবংশ ছিল, পূর্ব রাজবংশ, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তাকে সরিয়ে ফ্রান্সের সমাজ, অর্থনৈতিক, রাজনৈতিক, একটা সামগ্রিক ক্ষেত্রে একটা নবযুগের একটা নতুন বার্তা আনতে সক্ষমিত হয়েছিল। তাই 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে সংগঠিত এই যে অভ্যুত্থান, এই যে গণ অভ্যুত্থান, এই যে মানুষের সোচ্চারিত হওয়ার যে এক পরিবেশ সংগঠিত হয়েছিল, যাকে আমরা বলছি ফরাসি বিপ্লব। বিপ্লব বলছি এই অর্থে, বিদ্রোহ কেন বলছি না, না বিপ্লব বলছি এই অর্থে, বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। তাই 1789 খ্রিস্টাব্দে সংগঠিত এই ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সব ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এসেছিল এবং জনগণের যে মৌলিক অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল সেগুলোকেও ফিরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া ফ্রান্সে দীর্ঘদিন ধরে যে পুরাতন তন্ত্র ওসিয়ার রেজিম ছিল, সেই ওসিয়ার রেজিমকে একেবারে নির্মূল করা হয়েছিল এই বিপ্লবের দ্বারা। তাই আমরা একে বলছি ফরাসি বিপ্লব। 1789 খ্রিস্টাব্দে যখন ফরাসি বিপ্লব হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে ফ্রান্সের একটা চরিত্র ছিল, একটা বৈশিষ্ট্য ছিল। সেই চরিত্র বৈশিষ্ট্যের নাম হচ্ছে মধ্যযুগীয় এবং সামন্ততান্ত্রিক, যেটাকে আমরা বলি বর্বরময় এক বৈশিষ্ট্য। যেটা, যে বৈশিষ্ট্যগুলো মানুষের বাক স্বাধীনতা, মানুষের অধিকার গ্রহণের যে ন্যূনতম যে অধিকারগুলো, সেগুলোকে কেড়ে নিয়েছিল, যাকে আমরা অন্ধকারময় এক যুগের সাথে আমরা তুলনা করতে পারি। এরপর যখন ফ্রান্সে যখন ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, তখন ফ্রান্সের জনসংখ্যা আনুমানিক কত ছিল? প্রায় 2,80,00,000 এইরকমই জনসংখ্যা ছিল। এরপরে আমরা যখন দেখব যে 174-75 বছর ধরে ফ্রান্সের জনসাধারণ বা ফ্রান্সের যে সম্প্রদায় ছিল, ফ্রান্সের সমাজ, তাকে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। তিনটে ভাগে ভাগ করার কি কি? একটা হচ্ছে যাজক শ্রেণী, যাকে আমরা বলছি প্রথম স্টেট। আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, যাকে আমরা বলছি অভিজাত শ্রেণী, যাকে বলছি আমরা দ্বিতীয় স্টেট। আর একটা শ্রেণীকে বলছি, সেটা হচ্ছে তৃতীয় সম্প্রদায়। তোমরা জানো, যাজক, আমরা যদি একটা সমাজে যদি 100% যদি মানুষ দেখতে পাই, তাহলে ফ্রান্সের এই সমাজে
যাজকরা ছিল 1%, অভিজাতরা ছিল 2%, আর তাহলে 100% মধ্যে যদি 3% চলে যায় তাহলে 97% মানুষ এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ ছিল। অর্থাৎ যারা কৃষক, শ্রমিক, দরিদ্র, অসহায়, ভবঘুরে, যারা ডাক্তার, মানে যারা আইনজীবী, যারা শিক্ষক, ব্যাংকার, এই সমস্ত মানুষরা হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। নেক্সট চলে এসো, তাহলে এই যে সম্প্রদায়ের কথা আমরা বলছি, এই সম্প্রদায়ের সংখ্যা কত ছিল? আমরা 2,80,00,000 যদি মানুষ হয়, সেই ফরাসি বিপ্লবের পূর্বে এই প্রথম ও দ্বিতীয় যে সম্প্রদায় অর্থাৎ যাজক অভিজাত সম্প্রদায়ের জনসংখ্যা কত ছিল? এই যাজকদের অর্থাৎ সংখ্যা ছিল 1,20,000, যাদেরকে আমরা প্রথম সম্প্রদায় বলছি। আর দ্বিতীয় সম্প্রদায় যারা অভিজাত ছিল তাদের সংখ্যা ছিল প্রায় 3,50,000। এটাই ছিল তাদের জনসংখ্যা। এবারে চলে এসো যে ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায় কারা ছিল। আমি এক্ষুনি বললাম যারা যারা আমরা দেখব যে যাজক অভিজাত বাদে অর্থাৎ ফ্রান্সের সমস্ত জনগণকে আমরা তৃতীয় সম্প্রদায়ের অঙ্গীভূত করছি, যাজক অভিজাত বাদে। এছাড়াও আমরা দেখব ফরাসি বিপ্লব যখন সংগঠিত হয়েছিল, এই যাজকদের আবার দুটো ভাগে ভাগ করা যায়, নিম্ন যাজক, তারপরে উচ্চ যাজক, আরো অনেক বইতে আবার মধ্য যাজকও পাবে। যাই হোক, আর এই নিম্ন যাজক যারা, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে তারা কিন্তু পরবর্তীকালে এই বিপ্লবে সামিল হয়েছিল। আবার অভিজাতদেরও দুটো ভাগে ভাগ করা হয়েছিল। দুটো ভাগে ভাগ হচ্ছে ওসিধারী বা দরবারি অভিজাত, আর একটা হচ্ছে পোশাকি অভিজাত। যখন তোমরা পড়বে অলরেডি, যখন ফ্রান্সে আর্থিক সংকট দেখা দিয়েছিল তখন রাজা কি করতো, এই অভিজাতদের কিছু পদ নিলামে বিক্রি করে দিত। তখন তৃতীয় সম্প্রদায়ের কিছু মানুষ যারা আর্থিকভাবে সচ্ছল তারা কি করত, ওই পদগুলোকে কিনে নিত। যার ফলে যখন পদগুলো কিনে নিত তারা কি হলো, মানে রক্তে কিন্তু অভিজাত নয়, কিন্তু আমরা দেখব পদটাকে কিনে নিয়ে সেই পোশাক পরে তারা অভিজাত হিসাবে গণ্য হচ্ছে। এর ফলে আমরা দেখব কিছু অভিজাতের পদ যখন কেড়ে নেওয়া হচ্ছে, তাই সেই সমস্ত দরবারি যারা, ওসিদারি যারা রক্তে অভিজাত, তাদের মধ্যে একটা বিক্ষোভ অলরেডি অর্থাৎ সৃষ্টি হওয়ার কথা, তাদের পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই সেই সমস্ত বঞ্চিত অভিজাত তারা কিন্তু 1789 খ্রিস্টাব্দে যখন বিপ্লব সংগঠিত হয়েছিল তারা কিন্তু এই বিপ্লবে সামিল হয়েছিল। এবারে চলে এসো আমরা যে কন্ট্রাক্ট অফ পেইসি, একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কন্ট্রাক্ট অফ পেইসি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তির প্রধান শর্ত কি ছিল? এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত, যে শর্তের ওপর এই যাজক অভিজাতরা দেখবে, যারা সুবিধাভোগী শ্রেণী আমরা বলছি, প্রিভিলেজ ক্লাসেস বলছি, সম্প্রদায় বলছি, তারা এই চুক্তির উপর ডিপেন্ড করে, নির্ভর করে দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই এক বিশেষ সুযোগ সুবিধা কিন্তু ভোগ করে আসছে। সেই চুক্তির নাম কি? কন্ট্রাক্ট অফ পেইসি। এই চুক্তিটা কবে স্বাক্ষরিত হয়েছিল? 1561 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। তারপরে পোপের সাথে নবম চার্লসের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পোপ আমরা দেখব পোপ প্রথম যে পায়াস, সপ্তম পায়াস অর্থাৎ যিনি ছিলেন, তার সাথে এই নবম চার্লসের একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির নাম হচ্ছে কন্ট্রাক্ট অফ পেইসি। এই চুক্তির শর্ত কি ছিল? এই চুক্তির শর্ত ছিল যাজক অভিজাত এক ধরনের স্বেচ্ছা কর দিতে পারবে। স্বেচ্ছা কর অর্থাৎ ইচ্ছা হলে, এরা তো দীর্ঘদিন কোনো কর দিত না, কিন্তু এখানে এই চুক্তিতে বলা হয়েছিল যে স্বেচ্ছা কর অর্থাৎ ইচ্ছা হলে তাকে কর দিতে পারে যাজক অভিজাত। কিন্তু কেউ ইচ্ছে হলে কোনো কোষাগারে কেউ কি কর দিতে পারে? ঠিক তেমনি ভাবে এই যাজক অভিজাতরা এই সুযোগ সুবিধাটাকে নিয়ে এটা কিন্তু তারা দীর্ঘদিন ধরে কোনো কর কিন্তু দিত না। অথচ সম্পদের দিক দিয়ে যদি আমরা বলতে পারি, 100% যদি ফ্রান্সের সম্পদ থাকে, তাহলে তোমরা দেখবে এখানে প্রায় অর্থাৎ এখানে আপনারা দেখবেন 95% সম্পত্তির অধিকারী হচ্ছে এই যাজক অভিজাতরা। অথচ এরা স্বেচ্ছাকর হিসাবে ফ্রান্সের রাজকোষাগারে জমা দেয় 4% কর, 4%। আর 96% অর্থাৎ কর কাদের কাছ থেকে নেওয়া হয়? কাদের কাছ থেকে? তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে। অথচ সেই তৃতীয় সম্প্রদায়রা যাদের কাছে সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 5%, প্রায়
5%। অথচ এখানে দেখো ঘড়ির কাঁটা ঠিক উল্টো পথ না, অর্থাৎ যাদের সম্পত্তি বেশি তাদের বেশি কর দেওয়া উচিত, অথচ তারা দিচ্ছে কম কর। আর যাদের সম্পত্তি কম তারা কম কর দেওয়ার কথা, কিন্তু তারা দিচ্ছে বেশি কর। তাহলে সম্পূর্ণভাবে এই ফরাসি সমাজটা ঘড়ির কাঁটার উল্টো পথে পরিচালিত হয়েছিল, তাই তো বিপ্লব সংগঠিত হয়েছিল। নেক্সট চলে এসো, যে জন্মসূত্রে যারা অভিজাত তাদেরকে আমরা কি বলবো? এক্ষুনি আমি বলেছিলাম যে দরবারি আর ওসিদারি অভিজাত, যারা রক্তে বর্ণে অভিজাত তাদেরকে আমরা বলছি দরবারি বা ওসিদারি অভিজাত। এছাড়া এরপরে চলে এসো, আর একটা অভিজাত আছে, কর্মসূত্রে পাওয়া অভিজাতদের কি বলা হয়? যাদের আমি একটু বলেছিলাম নিলামে বিক্রি করে দেওয়া হয়, যাদের প্রচুর টাকা আছে সেই পথ কিনে নেয়, তাদেরকে আমরা বলছি কি? পোশাকি অভিজাত, পোশাকি অভিজাত। এরপরে চলে এসো, ফরাসি বিপ্লবের অগ্রদূত কে ছিলেন? অর্থাৎ এই যে ফরাসি বিপ্লব যে সৃষ্টি হয়েছিল, তোমরা জানো মানুষের মধ্যে একটা বিক্ষোভ অলরেডি সৃষ্টি হয়, কিন্তু নেতৃত্বের অভাবের কারণে ওই সংগঠিত যে মনোভাব সেটাকে একত্রিত করা যায় না। কিন্তু এখানে যারা ওই সংগঠিত করার কার্যে যারা রূপায়িত হয়েছিলেন, যারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শ্রেণী, তার নাম হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে অঙ্গীভূত, সেটা হচ্ছে বুর্জুয়া শ্রেণী। সেই বুর্জুয়ারা ফরাসি বিপ্লবকে বা ফরাসি বিপ্লবের দানা বাঁধতে সাহায্য করেছিলেন। এরপরে চলে এসো, যে অর্থকে কিভাবে মানে মানে অপব্যয় করেছিল সেটা আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এই ভার্সাইয়ের যে রাজসভা বা ভার্সাইয়ের যে রাজপ্রাসাদ ছিল, যেখানে রাজা রানী তার দরবারের বিভিন্ন সভাসদরা যারা থাকতো, তাদেরকে সেবা দেওয়ার জন্য কতজন কর্মচারী সেখানে নিযুক্ত ছিল? একটা দরবারে সেখানে ভার্সাই রাজপ্রাসাদে প্রায় 18,000 কর্মচারী সেখানে কিন্তু নিযুক্ত ছিল। মানে দেখো, মানে ফ্রান্সের রাজকোষকে এই রাজারা, বুর্ব রাজবংশের রাজারা কিভাবে ব্যয় করেছিলেন। আমরা জানি কোন রাষ্ট্রে যে সংসারে হলেও আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয়ে যায় তাকে কিন্তু ধরে রাখা মুশকিল, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ফিনান্সিয়াল স্ট্রাকচার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। সে রাষ্ট্রক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, আবার সাংসারিক ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আয়ের আয়ের সাথে সামঞ্জস্য রেখে যদি ব্যয় করা হয় তাহলে কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস বা ইকোনমিক ডিপ্রেশনে কিন্তু পড়া মুশকিল নয়। কিন্তু এখানে আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছিল, যেটা মানে অহেতুক, যেটা প্রয়োজন ছিল না। এবার চলে এসো, ফ্রান্সের যে কর ব্যবস্থা ছিল, কর সিস্টেম ছিল, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কোনগুলো? এই করগুলো না, এই করগুলোর যে কথা বলছি, প্রায় করগুলো দিতে হতো কাদেরকে বলতো? তৃতীয় সম্প্রদায়েরকে, যাদব অভিজাতদের নয়, সবই তৃতীয় সম্প্রদায়কে। তার মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। প্রত্যক্ষ করগুলো কোনগুলো? যেমন আমরা বলতে পারি টেইলি বা ভূমিকর, টেইলি বা ভূমিকর। এছাড়া আমরা বলতে পারি ভিটিংএমে বা আয়কর। এছাড়া আমরা বলতে পারি ক্যাপিটেশন বা উৎপাদন কর। এগুলোকে আমরা প্রত্যক্ষ করের আওতায় নিয়ে আসতে পারি। এবারে পরোক্ষ কর কি? পরোক্ষ করগুলোর মধ্যে ছিল যেমন টাইথ বা ধর্মকর, ধর্ম পালন করলে কর দিতে হবে। তারপরে দেখো গ্যাবেলা, লবণ কর, লবণ তৈরি করতে গেলেও তোমাকে কর দিতে হবে। তারপরে দেখো এডস, এডসটা কি না, মদ বা তামাকের উপর ধার্য কর, এটা তোমাকে দিতে হবে। কারভি, কারভি কি না, বেগার শ্রমদান, বেগার শ্রমদান তাকে বলা। এই ধরনের অর্থ তোমাকে, তুমি যদি অর্থাৎ কোনো টাকা পরিশোধ করতে না পারো তাহলে কারোর অধীনে থেকে তোমাকে করভি দিতে হবে, অর্থাৎ বেগার শ্রমদান দিতে হবে, যেখানে ন্যায্য মজুরি তুমি পাবে না। আর কি বানালিতে, অর্থাৎ বাধ্যতামূলক কিছু কর ছিল, সেগুলোকে বলা হচ্ছে বানালিতে। এইভাবে কর তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছ থেকে নেওয়া হতো। তাই আমরা দেখব এই যে আর্থিক যে সিস্টেম, অর্থাৎ এছাড়াও আরো অন্যান্য অর্থাৎ কর ছিল, যে করগুলো এই তৃতীয় সম্প্রদায়ের মানুষের উপর চাপিয়ে দেওয়া হতো। তাই তাদের ক্ষেত্রে এই করগুলো ছিল অত্যন্ত বোঝাস্বরূপ, যা দেওয়া তাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। তাই এমন একটা সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধে সেই সময় আমরা দেখেছিলাম তৎকালীন যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অর্থনীতিবিদ, যার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ ব্রিটিশ অর্থনীতিবিদ,
এবং স্কটল্যান্ডের অধিবাসী। অর্থাৎ তার একটা গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ দি ওয়েলথ অফ নেশনস, দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থে তিনি এই সিস্টেমের চরম বিরোধিতা করে ফ্রান্সকে বলেছিলেন, সমকালীন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন। এই অ্যাডাম স্মিথের কথা আমরা খুব প্রাসঙ্গিক কথাগুলো বলেছিলেন যে ব্যবসা বাণিজ্যকে উন্মুক্ত করে রাখতে হবে, ব্যবসা বাণিজ্যের কোনো সীমারেখা হয় না, ব্যবসা করগুলোকে যে যাদের আয় বেশি তাদের ওপর করের পরিমাণ চাপিয়ে দিতে হবে। এছাড়াও কি টাকা, এই টাকাকে অর্থাৎ কি করতে হবে, কাজে লাগাতে হবে। আমরা যদি বলি 1 লক্ষ টাকা যদি একটা ট্যাঙ্কের মধ্যে যদি আমরা সব সময় অর্থাৎ রাখি না, তাহলে কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধি পাবে না। তাহলে টাকাকে যদি আমরা ইউটিলাইজ করি, মানিটাকে যদি ইউটিলাইজ করি, কাজে লাগাই, তাহলে দেখবে 1 লক্ষ টাকা থেকে আমরা 4 লক্ষ টাকা আমরা দ্বিগুণ মানে আমরা দ্বিগুণ থেকে আরো আমরা বৃদ্ধি করতে পারি। তাই কাজে লাগাতে হবে, ইউটিলাইজ করতে হবে, তাই না? তাই এই সম্পত্তিকে যখন আমরা দেখবো সম্পদ তখন তাকেই বলে, টাকাকে সম্পদ বলা হয় তখন যখন তার কার্যকারিতা আমরা দেখতে পাই, আর যখন সম্পদ বলছি না যখন তার কার্যকারিতা আমরা দেখতে পাই না। তাই টাকাকে লাগাতে হবে, এই সম্পদকে কাজে লাগাতে হবে, তবেই তো তাকে আমরা সম্পদ বলবো। তাই এই অ্যাডাম স্মিথ এই সমস্ত কথা কিন্তু বলেছিলেন। আমরা আজকের এই পর্যন্ত, এরপরে আমরা পরের টপিক নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভালো থাকবেন সবাই।